এখনও বেঁচে আছেন মেজর ডালিম। বেশ কিছু সূত্র বলছে বঙ্গবন্ধুকে খতম করা এই মেজর বর্তমানে তুর্কিতে বসবাস করছে। কেনিয়ার নাইরোবিতে তার ব্যবসা আছে। তিনি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করছেন। সবথেকে অবাক করা খবর হলো তিনি নাকি বাংলাদেশেও এসেছেন। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধই করা উচিত কিনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ এরই মধ্যে প্রায় $13 বিলিয়ন আমাদের ঋণ ও ঋণ সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের দেশে অনেক কিছু ঘটছে পর্দার অন্তরালে, আর আমরা সম্মুখ সারি থেকে যা দেখছি তা মূলত প্রকৃত ঘটনা নয়। উল্টো তাদের বিরুদ্ধে একটা মামলা হয়, অর্থাৎ জিএম তাদের বিরুদ্ধে একটা মামলা হওয়ার কারণে তিনি ঘোষণা দিয়েছেন যে রংপুরকে অচল করে দেবেন। এবং এই সময়টিতে তিনি যে ভাষায় কথা বলছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখাচ্ছেন, এবং যেভাবে বিএনপি এবং জামাতকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, সমন্বয়কদেরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে মিস্টার জো বাইডেন এবং নরেন্দ্র মোদী দুজনেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিএম কাদেরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং ইতিবাচক কথা বলেছেন এবং তাকে প্রোটেক্ট করার জন্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে 2টি মামলা হয়েছে, মানহানির মামলা। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকের মূল বিষয়টা হচ্ছে সেখানে বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে ক্লোজ ডোর মিটিং, রুদ্ধদ্বার একটা বৈঠক হয়। সেখানে বলা হচ্ছে যারা বিএনপি এখন নতুন কথা বলছে, আর বিএনপির এই নতুন কথা জামাতের জন্য ঐতিহাসিক বিজয়, জামাতের নীতিগত অবস্থানের দূরদর্শিতার প্রমাণ। জামাত যে হকপন্থী, জামাত যে কারো দালাল নয়, তার প্রমাণ পাওয়া গেছে। এরপরে আপনার উপদেষ্টা নাহিদ তিনি আগেই জানতেন যে শিবিরের সেক্রেটারি যে ছেলেটা জেনে তাদের সাথে আলোচনা করে 9 দফাকে 1 দফাতে টার্ন করেছে, দাবি করেছে জামায়াত ইসলামের একজন ঊর্ধ্বতন নেতা। এই যখন অবস্থা, তখন নাহিদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তারা আসলে কোন দলের রাজনৈতিক কর্মী এ নিয়ে জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যে এই বিষয়ে একটা নিজের অবস্থান ক্লিয়ার করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ, যে সে আসলে কোন দলের রাজনীতি করে। দর্শক, বহুল আলোচিত এবং সমালোচিত ব্যক্তিত্ব মেজর ডালিম, আপনারা সকলেই তার সম্পর্কে জানেন, কেননা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। দর্শক, গোপন সূত্রে একটি তথ্য বেরিয়ে এসেছে, সেই মেজর ডালিম এখনও বেঁচে আছে এবং তিনি বাংলাদেশে আসছে। দর্শক, তিনি ঠিক কবে নাগাদ আসতে পারে এবং বর্তমানে তিনি ঠিক কোথায় রয়েছেন সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এমনকি দর্শক, দ্বিতীয়বারের মতো আবারও একটি প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা দরকার? যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে ঠিক কারা বেশি লাভবান হবে? এমনকি এই নিষিদ্ধ করার মাধ্যমে রাজনীতিতে ঠিক কি পরিবর্তন আসতে পারে? দর্শক, সেটিও জানবেন। এমনকি আপনার মতামত কি, আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না বিপক্ষে, আপনি সেটি অবশ্যই জানাবেন। এমনকি দর্শক, এরই সাথে সাথে আপনারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চমকে এক ধাক্কায় বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে। কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যারা ঋণ দিতে চাইতো না, এখন তারা কোনো ধরনের কথা ছাড়াই বাংলাদেশকে ঋণ দিতে প্রস্তুত। এমনকি তারা বাংলাদেশকে নানানভাবে সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশে নির্বাচন নিয়ে যখনই কথা হয় তখন এই প্রশ্ন সামনে এসে হাজির হচ্ছে, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, রাদার এভাবে বলা যায় আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা। প্রশ্ন আরও আছে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধই করা উচিত কিনা। অনেকগুলো প্রশ্ন। সাম্প্রতিক সময় আওয়ামী লীগের 2 জন গুরুত্বপূর্ণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের খোয়াব কেন, খায়েশ কেন আমরা বুঝতে পারি। তারা জানেন যে তারা এই নির্বাচনে একটা ফেয়ার নির্বাচন, এবার নিশ্চয় রাতের ভোট হবে না, গায়ের জোরে ব্যালট পেপার ভর্তি করে ফেলা যাবে না, এজেন্টকে পিটিয়ে লম্বা করা যাবে না, বিরোধী দলকে হয়রানি করা যাবে না। তারপরও তারা নির্বাচনে আসতে চান এবং আমরা ধারণা করতে পারি আওয়ামী লীগ অনেকেই গর্ত থেকে বেরিয়ে আসার একটা সুযোগ হিসেবে হয়তো এটাকে দেখছেন। সাম্প্রতিক সময়ে 2 জন, জনাব সজীব ওয়াজেদ জয় এবং মোহাম্মদ হানিফ, এই নিয়ে কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল রয়টার্স, কারণ রয়টার্স যখন আমাদের সেনাপ্রধানের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট করেছে যাতে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, আমি আমার ভিডিওতে দেখিয়েছি। রয়টার্সের রিপোর্টে 2 ধরনের কথা আছে। ভেতরে একটা জায়গায় বলা আছে যে সংস্কারের পর 18 মাসের মধ্যে, কিন্তু মূল যে প্যারাগ্রাফ শুরুতে তাতে 18 মাসের মধ্যে এভাবেই বলা আছে এবং রাইটলি বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া এটাকে ওভাবেই ইন্টারপ্রিট করেছে। সেই প্রসঙ্গে তিনি এটাকে খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে উনি খুশি হয়েছেন। উনি বলছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার দেশের নানা সংস্কারের কথা বলছে যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। সজীব ওয়াজেদ জয়ের মুখে অসাংবিধানিক অনির্বাচিত,
খুবই মজা লাগে শুনতে। আমি আর খুব বেশি বিস্তারিত বলতে চাই না, অনেক লম্বা লম্বা কথা আছে। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে জনগণের প্রতিনিধিত্ব করেছে ইত্যাদি শিকড় গভীরে টভীরে ওইসব ফালতু রেটরিকে যাচ্ছে না, কিন্তু একটা আলাপ আসলে আমাদের সামনে এসে হাজির হয়েছে। সেই আলাপটা একটু করতে চাই এবং আমি আপনাদের মতামত চাই। আমি মাঝে মাঝে, এটা খুব রেয়ারলি হলেও মাঝে মাঝে আমি আপনাদের মতামত চেয়েছি। কি মতামত চাইছি আমি সেটা আসবো, আপনারা এমনিতেই আপনাদের মতামত কমেন্ট করে জানান। এবার আমি আপনাদেরকে মন্তব্য করে জানাতেই বলবো। মানে দুটো প্রশ্ন এসছে, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? ধরুন আগামী নির্বাচনটার কথাই বলছি, সেটাই তারা অংশ নিতে পারবে? আমরা আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে জনরোষ আছে তাদের উপরে, জনগণের জনরোষ আছে আওয়ামী লীগের প্রতি। এবং আমরা যারা গত এই সময়টাতে আওয়ামী লীগ যে রেজিম ছিল, তাদের অপশাসন, তাদের অসভ্যতা, বর্বরতার বিরুদ্ধে যে লড়াই করেছি, তাদের অনেকেরই খুবই ক্ষোভ আছে এবং অনেকে মনে করেন নির্বাচন তো দূরেই থাকুক, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করে দেওয়া উচিত। ভ্যালিড গ্রাউন্ডও আছে। আওয়ামী লীগ দুবার অন্তত বাংলাদেশের ইতিহাসে স্টেটের চরিত্র নষ্ট করে ফেলেছিল। একবার শেখ হাসিনার বাবা করেছেন চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করে, যেটা আমাদের রাষ্ট্র গঠনের মূলনীতিটাকে নষ্ট করে ফেলেছিল। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম। এবার তার সুযোগ্য কন্যা ক্ষমতায় এসে কাগজে কলমে আর ওটা করেননি। তার বাবা ওটাকে উনি নিশ্চয়ই ভুল মনে করেন। উনি ডিফ্যাক্টো একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করেছেন এবং অত্যাচার, নিপীড়ন, যে কোনো কিছুতে অপশাসনে তার বাবাকে বহু গুণ ছাড়িয়ে গিয়েছিলেন। এবং যেহেতু ক্ষমতায় অনেক বেশি দিন ছিলেন, এদেশের 12টা তার বাবার চাইতে উনি অনেক বেশি বাজাতে পেরেছিলেন। ফলে আওয়ামী লীগকে, এবং এই সময়টাতে এই দলটা যে এই সব ভয়ঙ্কর কাজ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে তার মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। এই জিনিসগুলো দিয়ে ইভেন দল হিসাবে রাখা হবে কিনা এই আলাপ হতে পারে। আমাদের সন্ত্রাস দমন যে আইন আছে সেটা দিয়ে করা যেতে পারে। সাম্প্রতিক সময় একটা আলোচনা এসছে, আমরা খেয়াল করব। এটা কথা জনাব হানিফ তার স্টেটমেন্টে বলেছেন, সেটা হলো আইসিটি, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে, সেটার একটা অ্যামেন্ডমেন্ট হতে যাচ্ছে, প্রপোজ করা হয়েছে। এটা আসলে এখনও হয়ে যায়নি, এটা প্রস্তাব দেওয়া হয়েছে, এটা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, এটা পাবলিক স্ফিয়ারে আসবে, প্রত্যেকের মতামত দেওয়া হবে, মতামত জানতে চাওয়া হবে। এই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম, আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল আমাকে ইনভাইট করেছিলেন। এখানে লয়ের বাইরেও মানুষজন ছিলেন নানা ক্ষেত্রের। সো আমি ওখানে দেখলাম এবং প্রচুর গুরুত্বপূর্ণ মানুষজনের আলাপ শুনে আসলাম। এটা নিয়ে আমি একটা আলাদাভাবে কথা বলবো, এই সংশোধনীগুলো নিয়ে, এবং খুবই গুরুত্বপূর্ণ এই ট্রাইব্যুনালের যে আইনের মাধ্যমে এই বিচারটা করার কথা বলছি, সেটা কীভাবে হওয়া উচিত, সেটা কী জিনিস ঠিকঠাক করা দরকার। যাই হোক, সেখানে সংশোধনীর মধ্যে 10 বছর, আমি নিশ্চিতভাবে আওয়ামী লীগের নাম নেই, যে এই ধরনের অপরাধের জন্য দলকে অভিযুক্ত করা যাবে। একটা কথা বলে রাখা ভালো, এই আইনে দলকে অভিযুক্ত করা যাবে, এটা আওয়ামী লীগে যুক্ত করেছিল। কারণ আওয়ামী লীগ 72 সালের যে আইন, 72 বা 73 সালের যে আইন ছিল, সেখানে দলের কথা বা অর্গানাইজেশনের কথা ছিল না। আওয়ামী লীগ এটা যুক্ত করেছিল কারণ তারা জামায়াতকে ওটার মাধ্যমে ব্যান করতে চেয়েছিল। 71 জামাতের ভূমিকার জন্য তাদের ব্যক্তিদের বিচার এবং দলকে কনফ্লিক্ট করে সেটা করার কথা ছিল। সো দলকে যুক্ত করা যাবে সেটা তারাই অ্যামেন্ড করেছিল। কিন্তু এই যে শাস্তির পরিমাণ যেখানে প্রপোজ করা হয়েছে 10 বছর পর্যন্ত, মানে এর বেশি করা যাবে না, সেটা দেখে অনেকের ধারণা হয়েছে যে এটা আওয়ামী লীগকে টার্গেট করে করা হয়েছে। আমি যদিও ওখানেই বলেছিলাম, সেটা হলো যদি আমরা একটা আইন করি, আমি আওয়ামী লীগের কথা বলছি না, আমরা যদি একটা আইন করি, সেই ক্ষেত্রে কেন নয় যে এটা আনলিমিটেড হবে, এটা আওয়ামী লীগকে টার্গেট করা কিছু না, তাত্ত্বিকভাবে বলছি, আওয়ামী লীগকে আমরা ব্যানই করলাম না। কিন্তু কখনো তো এমন দল আসতে পারে, এমন দল যেগুলো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে ইটালিতে, জার্মানিতে যা হয়েছিল সেরকম দল, এক ভিন্ন আলোচনা। কিন্তু এই আলাপটা তারা আনছেন যে এরকম একটা সম্ভাবনা তারা দেখে আগেই শোরগোল শুরু করে দিয়েছেন। কিন্তু এই দেশের মানুষের তো আসলে প্রচণ্ড ক্ষুব্ধতা আওয়ামী লীগের প্রতি আছে। এই দলটাকে মানুষ অ্যাক্টিভ আর দেখতে চায় না তার কৃত সব অপরাধের জন্য। কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দল ছিল না, আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল এক্সিস্ট করে না। এবং আমার একটা সিরিয়াস আর্গুমেন্ট আছে, এটা আমি ফান করে বলি না। 2018 সালের 30 ডিসেম্বর না, নির্বাচনের আগের দিন যে রাতের সিল মেরে আওয়ামী লীগ নামক দলটার কবর হয়ে গেছে, দলটার মৃত্যু হয়ে গেছে। এরপর ক্ষমতায় আওয়ামী লীগ ছিল না। ওটা একটা মাফিয়া নেক্সাস ছিল, একটা ক্রিমিনাল নেক্সাস ছিল। এর মধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, এর মধ্যে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির কিছু লোকজন ছিল, এজেন্সি ছিল, পুলিশ ছিল, ভারতীয় গোয়েন্দারা ছিল, ভারতীয় আদার স্টেক হোল্ডার ছিল, মিলে একটা ব্যবসায়ীরা ছিল, একটা মাফিয়া আর ক্রিমিনাল নেক্সাস ক্ষমতায় ছিল। সুতরাং আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগের রাজনীতির অধিকার থাকা উচিত কিনা এই প্রশ্ন আগেই আসবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল, ও রাজনীতি করবে কিভাবে তাহলে? সমন্বয়ক বাকেরের এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা তোলপাড় চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে এই আন্দোলনকে লিড করা সমন্বয়করা আসলে কে কোন দলের। যতগুলো ক্যারেক্টার বের হয়েছে খুবই লিড পজিশনে, সেখানে দেখা হয়েছে যে সবাই আসলে বেশিরভাগই ছাত্র শিবিরের। এরপরে আপনার উপদেষ্টা নাহিদ, তিনি আগেই জানতেন যে শিবিরের সেক্রেটারি যে ছেলেটা, জেনে তাদের সাথে আলোচনা করে 9 দফাকে 1 দফাতে টার্ন করেছে, দাবি করেছে জামায়াত ইসলামের একজন ঊর্ধ্বতন নেতা। এই যখন অবস্থা, তখন নাহিদ এবং উপদেষ্টা আসিফ মাহমুদ তারা আসলে কোন দলের রাজনৈতিক কর্মী, এ নিয়ে জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যে এ বিষয়ে একটা নিজের অবস্থান ক্লিয়ার করেছে উপদেষ্টা আসিফ মাহমুদ, যে সে আসলে কোন দলের রাজনীতি করে।
তবে সে বিএনপিও করে না, শিবিরও করে না, আওয়ামী লীগও করে না, তাহলে কোনটা করে? তার পরিচয়ের জন্য একটু পেছনে যেতে হবে। আপনার আসিফ লিখেছেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার রাজনৈতিক দলের পরিচয় কিংবা আমার কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ, যেটা ভিপি নূরেরই একসময় শীর্ষ ছিল এই আসিফ মাহমুদ। পরবর্তীতে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সব সদস্য গত বছরের মাঝামাঝি সময় আমরা পদত্যাগ করি। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিল একসময় গণ অধিকার পরিষদেরই আপনার কি বলা হয় যে আসিফ মাহমুদ। পরবর্তী সময় আমরা দেখছি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামেও তাদের একটা প্ল্যাটফর্ম ছিল। তো বলছে যে দিন শেষে যদিও আমি এসব বিষয় সামনে আনতে চাইনি, তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য। তো তিনি বলছেন এই মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক প্রধান যে 4টা দল আছে বা 5টা দল আছে আমরা যদি ধরি, কোনোটারে তিনি সদস্য না। মনে প্রাণে এই মুহূর্তে তিনি এনটি আওয়ামী লীগে আছেন, কারণ আওয়ামী লীগ সরকার ফেসিজম করে যেটা দাবি করে তিনি বলছেন রাষ্ট্রকে সংস্কার করা দরকার। কিন্তু তার এই পোস্টের নিচে অনেক শিবিরের কর্মীরা তারা বলছে ভাই আপনি আমাদেরই লোক, আপনি পরিচয় প্রকাশ করেন। আবার অনেকে লেখছে না আসিফ আসলে বিএনপির সম্ভাবনা। তবে এগুলো হচ্ছে কমেন্টে পাবলিক অ্যান্সার বা পাবলিক যেটা ভাবছে, সবাই বাংলাদেশে এটা আছে। যদি কোনো একটা ক্যারেক্টার ধরেন সেলিব্রিটি লেভেলে যায় অথবা জাতীয় লেভেলে ভিট করে, তখন সবাই চায় তাকে নিজের দলের মধ্যে ইনক্লুড করতে। তবে আসিফ মাহমুদের এই স্টেটাসে জনগণের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয় নাই যে তিনি আসলে কোন দল করেন। কারণ ছাত্র অধিকার পরিষদ সেটা এই মুহূর্তে বড় অবস্থানে নাই। নতুন রাজনৈতিক দল তৈরি করছে ভিপি নূর, গণ অধিকার পরিষদ করে। তো এখন আসলে আসিফ মাহমুদ আসলেই কোন দলের সেটা হয়তো উপদেষ্টা পদ থেকে তিনি যখন অবসর নেবেন তখন হয়তো এটা সামনে আসবে। বাট এই মুহূর্তে তিনি কোনো দলের লোক না, এটাই দাবি করেছেন। জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব জিএম কাদের এবং জিএম কাদের যারা সঙ্গী সাথী রয়েছেন, তারা বলতে গেলে নাকি তেল দিয়ে ঘুমোচ্ছেন, নির্বিবাদে ঘোরাফেরা করছেন। মামলা মোকদ্দমা হুমকি ধামকি কোনো কিছুতেই তারা ভয় পাচ্ছেন না। উল্টো তাদের বিরুদ্ধে একটা মামলা হয়, অর্থাৎ জিএম কাদের বিরুদ্ধে একটা মামলা হওয়ার কারণে তিনি ঘোষণা দিয়েছেন যে রংপুরকে অচল করে দেবেন। এবং এই সময়টিতে তিনি যে ভাষায় কথা বলছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখাচ্ছেন এবং যেভাবে বিএনপি এবং জামাতকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, সমন্বয়কদেরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে মিস্টার জো বাইডেন এবং নরেন্দ্র মোদী দুইজনেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিএম কাদেরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং ইতিবাচক কথা বলেছেন এবং তাকে প্রোটেক্ট করার জন্য সম্ভবত পশ্চিমাদের একটা অনুরোধ থাকতে পারে। এবং সেটি না থাকলে এই পরিবর্তিত পরিস্থিতিতে জিএম কাদের তো শিশু, রাজনীতিতে শিশু। আমাদের দেশের রাজনীতিতে যারা দাদা, সেই জাসদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, এই সমস্ত মানুষ রীতিমতো শুয়ে পড়েছেন। এরপর আওয়ামী লীগের বড় বড় বাঘাবাগের নেতা, যাদের কোনো খোঁজ খবর নেই, ক্লিন ইমেজের যে মানুষগুলোকে আমরা জানতাম, সাবির হোসেন চৌধুরী, মতিয়া চৌধুরী, তাদেরকে পর্যন্ত আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি না। কিন্তু সেখানে জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, তারা অতীতের যে কোনো সময় আছে, এমনকি আওয়ামী লীগ জমানার আছে, তারা মনে হচ্ছে নিরাপদ এবং নিশ্চিন্তে আছেন। অন্যদিকে জাতীয় পার্টির মধ্যে যারা জিএম কাদের বিরোধী লোকজন, বিশেষ করে কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন আছেন রওশনপন্থী, তারা সকলেই এই জমানাতে এসে দৌড়ের উপরে পড়েছেন। অনেকে পুরো মামলা মোকদ্দমা নিয়ে টান দেওয়া হয়েছে, অনেকের জায়গা সম্পত্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে টান দেওয়া হয়েছে, এমনকি অনেকের জীবনের উপর হুমকি পর্যন্ত এসেছে। এবং কোন সূত্র থেকে তাদের উপরে এই হুমকি এসেছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু বাস্তবতা হলো দেখুন রওশনপন্থী কাউকে কিন্তু মাঠে এখন দেখা যাচ্ছে না। তো এখন মাখন খেলো জিএম কাদের, তারপরে পোড়াও কোরমা খেলেন জিএম কাদের, আর এখন দৌড়ের উপর আছেন কাজী ফিরোজ রশিদ এবং যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। তো এরকম একটি অবস্থা দেখে আমাদের অতটা বুদ্ধিশুদ্ধি নেই। আমাদের কাছে মনে হচ্ছে যে আগামীতে যে যদি কোনো প্ল্যান্ট ওয়াইজ কোনো রাজকীয় পার্টি হয়, যেগুলোকে কিংস পার্টি বলা হয়, এরকম কোনো রাজকীয় পার্টি হয়, আগামীতে যদি কোনো সাজানো গোছানো নির্বাচন হয়, আঘাতের নির্বাচন হয় এবং ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য যদি কোনো চেষ্টা এবং তদবির হয়, এবং অবশ্যই সেটাতে আমেরিকার গ্রিন সিগন্যাল থাকবে এবং আমেরিকার মদতেই সেটি হবে বাংলাদেশে, এবং আমাদের অনেককে বাধ্য করা হবে চুপচাপ থাকার জন্য, এবং সেই ক্ষেত্রে সরকারের তো রাইট হ্যান্ড লাগবে। এর সাথে যেমন গৃহপালিত বিরোধী দল দরকার ছিল, তদ্রূপ আগামী যারা কিংস পার্টি হবেন, যারা সরকার গঠন করবেন, তাদেরও তো গৃহপালিত বিরোধী দল লাগবে। এবং গৃহপালিত বিরোধী দল জামাতকে দেওয়া হবে না, বিএনপিকে দেওয়া হবে না। গৃহপালিত বিরোধী দল হিসেবে গত 15টি বছর ধরে যারা মানে একেবারে কায়িক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা যারা প্রমাণ করেছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে জাতীয় পার্টি শীর্ষতম পর্যায়ে আছে। তো আমেরিকা যারা বুদ্ধিমান মানুষ, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, তারা তো গৃহপালিত দল হিসেবে অবশ্যই হাসানুল হক ইনুকে আনবেন না, যেখানে জাতীয় পার্টি আছে। এবং সেই দিক থেকে জাতীয় পার্টির যারা লোকজন রয়েছে, তারা আমেরিকান গ্রিন সিগন্যাল পেয়ে এখন মোসে তা দিচ্ছেন, তারপর শেষে বগল বাজাচ্ছেন এবং সিনা উঁচু করে যেভাবে চলছেন, দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এখনও বেঁচে আছেন মেজর ডালিম। বেশ কিছু সূত্র বলছে বঙ্গবন্ধুকে খতম করা এই মেজর বর্তমানে তুর্কিতে বসবাস করছে। কেনিয়ার নাইরোবিতে তার ব্যবসা আছে। তিনি পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করছেন। পাকিস্তান ও কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করে থাকেন।
গত 40 বছরে বিশ্বের 100টি দেশে তিনি ভ্রমণ করেছেন বলেও জানা যায়। সবথেকে অবাক করা খবর হলো তিনি নাকি বাংলাদেশেও এসেছেন। কবে, কোথায়, কিভাবে এ নিয়ে খুব বেশি তথ্য নেই, তবুও যতটা জানা গেছে জানাবো। এছাড়া নতুন করে স্বাধীন বাংলাদেশে মেজর ডালিম সম্পর্কে মন খুলে নতুন কিছু তথ্যও দিব, যা এর আগে দেওয়ার সাহস হয়নি। শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম 1946 সালে জন্মগ্রহণ করেন। বিএসসি গ্র্যাজুয়েট হয়ে তিনি 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন। 1965 সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন। 1971 সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল, মেজর ডালিম ছিলেন তাদের একজন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য। সেই মানুষটি 75 এসে শেখ মুজিবকে খুন করেন। কেন খুন করেন এ বিষয়ে পরে যাওয়া যাবে, তার আগে জেনে নেওয়া দরকার মেজর ডালিম এখনও বেঁচে আছেন কিনা। মেজর ডালিম এখনও বেঁচে আছেন এটা ধারণা করা যেতেই পারে। সম্প্রতি তার কিছু বর্তমান ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই বৃদ্ধ বয়সী এসব ছবি নিয়ে ফেসবুকে লিখছেন এখনও বেঁচে আছেন মেজর ডালিম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনও দেখেছেন তিনি। অনেকেই বলাবলি করছে মেজর ডালিম বর্তমানে তুর্কিতে বসবাস করছে। কেনিয়ার নাইরোবিতে তার ব্যবসা আছে। তিনি পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করছেন। পাকিস্তান ও কেনিয়ায় নিয়মিত যাওয়া আসা করে থাকেন। গত 40 বছরে বিশ্বের 100টি দেশে তিনি ভ্রমণ করেছেন বলেও জানা যায়। শুধু তাই না, 75-এর পরে মেজর ডালিম বাংলাদেশে কমপক্ষে 20 বার এসেছে বলেও খবর রটাচ্ছে অনেকে। এমনকি ধানমন্ডি 32-এও যাওয়ার গুঞ্জনও রয়েছে ফেসবুকে। তবে এসব তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। বাংলাদেশে আসলে হয়তো আওয়ামী লীগ সরকার তাকে এতদিনে ধরেই ফেলত। হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর খুনিদের খুঁজে বের করার দায়িত্ব পালনকারী একটি টিমের সদস্য অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান জানান, মেজর ডালিম পাকিস্তানের পাসপোর্টধারী এবং কোটিপতি ব্যবসায়ী। ওয়ালিউর রহমান বলেন, ডালিম পাকিস্তান থেকে কেনিয়ায় সবসময় যাতায়াত করছেন। কেনিয়ায় বিনিয়োগকারী বিদেশিদের মধ্যে তিনি অন্যতম। সে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রভাবশালীরা বংশ পরম্পরায় তাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইনডেমনিটি বিল বাতিলের পর আমরা কেনিয়ায় গিয়ে সেদেশের সকল পর্যায়ে নেতাদের সঙ্গে দেখা করি এবং তাকে ফেরত চাই। তারা সরাসরি তা প্রত্যাখ্যান করে। বঙ্গবন্ধু খুনের পর 96 থেকে 24 প্রায় 5 মেয়াদে 20 বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তবুও মেজর ডালিমের কোনো তথ্য বের করতে পারেনি দলটি। ডালিমও কখনোই কোথাও নিজের উপস্থিতি জানান দেননি, এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পরও না। তবে তিনি যে একেবারে চুপসে গেছেন সেটাও না। নিজের নামে একটি ওয়েবসাইট খুলে সেখানে লেখালেখি করে সত্যিটা জানিয়েছেন। এর বাহিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেজর ডালিম ফ্যান পেজ সহ মেজর ডালিম নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট পাওয়া যায়। সেগুলোতেও বঙ্গবন্ধু হত্যাকে যৌক্তিক দাবি করা হয়েছে। আর মেজর ডালিমের গ্রন্থে তো স্পষ্ট করে তিনি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কথা জানিয়েছেন। তার জন্য তিনি কোনো অনুশোচনা বোধ করেন না, বরং বরাবরই বিপ্লব হিসাবে অভিহিত করেন। বইয়ে উল্লেখ রয়েছে 12 আগস্টই ঠিক করা হয়েছিল 15 আগস্ট ভোরের দিকে বঙ্গবন্ধুকে উৎখাত করা হবে। 15 আগস্ট তারিখটি বেছে নেওয়ার সুনির্দিষ্ট কিছু কৌশলগত কারণও মেজর ডালিম তুলে ধরেছেন। 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান এবং শেরে বাংলা নগরে এমপি হোস্টেল ঘিরে সেরাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ ও স্পেশাল স্কোয়াডের। টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে, এমন ধারণাও ছিল পরিকল্পনা প্রণয়নের সময়। রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও উপপরিচালক কর্নেল সাব্বির উদ্দিন 15 আগস্ট ঘটনাচক্রে একসঙ্গে দেশের বাহিরে ছিলেন। বাকশালের প্রায় সব শীর্ষ নেতাই সেদিন ছিলেন ঢাকায়। এদিকে সেনাবাহিনীর ঢাকা ব্রিগেডে 14 ও 15 আগস্ট রাতে ট্রেনিংয়ের জন্য নির্ধারিত ছিল। অন্যদিকে 15 আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ভারত ব্যস্ত থাকবে বলেও অনুমেয় ছিল। এসব সমীকরণ মিলিয়ে হামলার জন্য 15 আগস্টকে বেছে নিয়েছিলেন ডালিম ও তার সহযোগীরা। আর এই দিনটিকে মেজর ডালিম জাতীয় মুক্তির দিন হিসাবে অভিহিত করেন। তিনি তার ওয়েবসাইটে লিখেছেন, 1975 সালের 15 আগস্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল। সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তা লেখা রয়েছে, ইতিহাসেও তা থাকবে। আজ আর একথা বলার অপেক্ষা রাখে না যে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত, যদি বেঁচে থাকার মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত, যদি অন্যায় অত্যাচার, হত্যা, নির্যাতন না হতো, যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত, তাহলে দুর্বিষহ যন্ত্রণা থেকে নাজাত পাওয়ার জন্য 75-এর 15 আগস্ট বৈপ্লবিক অভ্যুত্থানের প্রয়োজন হতো না। মেজর ডালিম তার লেখনীতে শেখ মুজিবের পতনের জন্য তাকে দোষছেন। তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে মুজিবের মতো জনগণের এত ভালোবাসা খুব বেশি নেতা পায়নি, কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি। দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় ও প্রশ্রয় পেয়েছে। পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না। তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল বলে মন্তব্য করেন মেজর ডালিম। তিনি বলেন, ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কান কথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন। তিনি এক পর্যায়ে আপন পর বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনার শক্তিও হারিয়ে ফেলেন।
শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করেন মেজর ডালিম। তিনি বলেন, যুব নেতাদের দৈরাত্মে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায়, দেশে দুর্ভিক্ষ, প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে, প্রকাশ্য দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংঘটিত হয়েছে। তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেওয়া ছাড়াও মুজিব কর্তৃক দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল বলে জানান মেজর ডালিম। তিনি বলেন, পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে, নফল নামাজ আদায় করেছে, সেই মানুষই আওয়ামী বাকশালী শাসনামলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে। মেজর ডালিম জানান, দেশের এই পরিস্থিতিতেই জনগণের কথা ভাবতে শুরু করেন তারা। তিনি বলেন, আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে। সেই ভাবনা থেকেই ডালিমরা নিজস্ব পরিকল্পনা শুরু করে। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়। দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমানা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হয় গোপন সংগঠন। তাদের গোপন সংগঠনে সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের এক নায়কত্ব ও বাকশালে পতন ঘটাতে হবে। তারপরে হয়তো সপরিবারে মুজিব হত্যার প্ল্যানিং ও তা সাকসেসফুল করা হয়। তবে সবাইকে মারলেও হাসিনা ও রেহানা বেঁচে যায়। সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিমের একটি বক্তব্য খুব ভাইরাল, যেখানে তিনি বলেছেন, মুজিবের 2 কন্যাকে মারিনি, যাতে মানুষ বুঝতে পারে কেন মুজিবকে মেরেছিলাম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন। ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।